চলে যাই এবার আমরা গ্লুটিয়াল গ্রেটার এবং লেজার সায়াটিক ফোরামেনে। ওকে, গ্রেটার এবং লেজার সায়াটিক ফোরামেন পেজ নাম্বার 62-তে পাবেন। পেজ নাম্বার 62। হিয়ার ইজ দ্য গ্রেটার সায়াটিক ফোরামেন। গ্রেটার সায়াটিক ফোরামেন আগে আমরা একটু ফুটোলজি পড়ে আসি। হিয়ার ইজ দ্য ফুটোলজি। তাহলে এই যে দিস ইজ দ্য গ্রেটার সায়াটিক ফোরামেন, দিস ইজ দ্য লেজার সায়াটিক ফোরামেন, ঠিক না? ঠিক আছে, দিস ইজ দ্য অ্যাসিটাবুলাম। এই যে ফুটোগুলো, তাহলে এই গ্রেটার সায়াটিক ফোরামেনের কন্টেন্ট এবং লেজার সায়াটিক ফোরামেনের কন্টেন্টস কী কী পরীক্ষায় কিন্তু আসে। তাহলে আমরা পড়ে আসি। পাইরিফর্মিস মাসল দিয়ে আমি ছবিগুলো আবার দেখাবো, আপনি জিনিসগুলো একটু জাস্ট ধরে রাখেন, রিসিপ্টর তৈরি করেন। মনে রাখবেন গ্রেটার সায়াটিক ফোরামেনে যা কিছু আছে সব কিছু পাইরিফর্মিস মাসলের নিচ দিয়ে যাবে, এভরিথিং। যেহেতু সব নিচ দিয়ে যাবে সেই জন্য বিলো পাইরিফর্মিস মূল স্ট্রাকচারগুলো সব নিচে, শুধু উপর দিয়ে দুটো জিনিস যাবে, সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভস অ্যান্ড ভেসেলস। মনে পড়ে উহারা কাদেরকে সাপ্লাই দিয়েছিল? গ্লুটিয়াস ম্যাক্সিমা, মিডিয়াস অ্যান্ড মিনিমাস। তাহলে ইনফিরিয়র গ্লুটিয়ালের সাপ্লায়ারকে কাকে সাপ্লাই দিচ্ছে? ইনফিরিয়র গ্লুটিয়াল, গ্লুটিয়াস ম্যাক্সিমাসকে। সো অ্যাবাভ পাইরিফর্মিস সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভস অ্যান্ড ভেসেলস, বিলো পাইরিফর্মিস রেস্ট অফ দ্য থিংস। ওকে, পড়ে ফেলেন ঝটপট একবার। 6টা নার্ভ আছে এবং 2টো ভেসেলস আছে। সায়াটিক নার্ভ, ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভস অ্যান্ড ভেসেলস, পোস্টেরিয়র ক্রিটিনিয়াস নার্ভস, nerve to quadratus femoris, nerve to obturating nerve, pudendal nerve, internal pudendal vessels, pudendal nerve, internal pudendal vessels. নিচের চারটা আরেকবার পড়েন, নিচের চারটা আরেকবার পড়েন। nerve to quadratus femoris, nerve to obturating internal, pudendal nerve, pudendal vessels. চারটা মনে রেখেছেন? এবার দেখেন তো লেজার সায়াটিক ফোরামেনের সাথে মিল পান কিনা। আছে? পরীক্ষায় আসতে পারে following structure commonly passes through the greater and the laser sciatic foramen. এটা একটা ট্রিপল স্টার কোশ্চেন, গ্রেটার এবং লেজার সায়াটিক ফোরামেনের কন্টেন্টস। ছবি দেখে দেখে আপনাকে পড়তে হবে। আমি সবসময় বলি ছবি ছাড়া অ্যানাটমি পড়া বৃথা। ছবি দেখে আপনাকে পড়তে হবে, অ্যাটলাস পাশে থাকতে হবে, অথবা লেকচার শিট এখন অনেক সমৃদ্ধ, অনেক ছবি এবছর বিশ্রাম সিং থেকে অ্যাড করা হয়েছে। আশা করি আপনার এই ছবিগুলোকে মনে রাখবেন। ভিজুয়ালাইজেশন না হলে আপনি অ্যানাটমি প্রডিউস করতে পারবেন না, কোনোভাবে এটা সম্ভব না। মুখস্থ রেখে অ্যানাটমি পড়া যায় না। সব কিছু পাইরিফর্মিস, পাইরিফর্মিস কিন্তু আমাদের দেখা হয়ে গেল, তাই না? এই যে হিয়ার ইজ দ্য পাইরিফর্মিস। আরও সুন্দর ছবি আমরা একটু পরে দেখবো। দেখেন হিয়ার ইজ দ্য সায়াটিক নার্ভ। তাহলে আমরা সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভস অ্যান্ড ভেসেলস পড়ে ফেললাম। এরপর আমরা যাব আজকের সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা, সায়াটিক নার্ভ এর রিলেশন এবং কর্ডা ইকুইনা সিনড্রোম, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক অফ দ্য ডে। এই ছবিটা দেখেন, চমৎকার একটি ছবি। এটা কিন্তু নিটারের ছবি, আলাদা কোনো জায়গা থেকে নেওয়া হয়নি, নিটার বই থেকে নেওয়া হয়েছে। ওই যে লাম্বার প্লেক্সাস, তাই না? এটা যদি বলেন L5, L4, L3, L2, L1, তাহলে L1 এর নিচে কিন্তু হচ্ছে সায়াটিক নার্ভ, মানে স্পাইনাল কর্ড এসে শেষ। স্পাইনাল কর্ড এখানে এসে শেষ হয়ে যায়। তারপরে ঘোড়ার লেজের মতো সে কী করে, নার্ভগুলো ছেড়ে দেয়। এটা আমরা যখন কর্ড আইকনে পড়বো একটু পরে বুঝবো। আর ওই যে দুটো নার্ভ ফ্রম L1, দুটো নার্ভ ফ্রম L2, দুটো নার্ভ ফ্রম L3 আমরা জেনে গিয়েছি। এবার আসেন L4, L5, S1, S2, S3, ঠিক আছে? এই নার্ভগুলোর ভেন্ট্রাল রেমাই এবং ডর্সাল রেমাই, ডর্সাল এবং ভেন্ট্রাল রেমাই দুইটার কম্বিনেশনে তৈরি হলো সায়াটিক নার্ভ। এবং এই সায়াটিক নার্ভ আমরা একটু আগে পড়ে এসেছি যে সায়াটিক নার্ভ পাইরিফর্মিসের নিচ দিয়ে যায়, নিচ দিয়ে যায়। ও কিন্তু পাইরিফর্মিসকে নিচ দিয়ে গ্রেটার সায়াটিক ফোরামেন দিয়ে বের হলো, বের হয়ে সে কিন্তু এবার নিচে হাঁটতে থাকলো। আমরা সায়াটিক নার্ভের কোর্স পড়ার জন্য চেষ্টা করছি। কোথায় গেল? এই সেই কি, এটা পাইরিফর্মিস। পাইরিফর্মিসের নিচ দিয়ে সে যখন গেল, যেতে 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 কোথায় গেল? ওই যে দেখেন সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভস অ্যান্ড ভেসেলস। এই যেতে যেতে ইস্টিয়াল টিউবারসিটি এবং এটা বলা হয় কি লেজার ট্রোকেন্টার, তাই না? লুক এট দিস। তাহলে পাইরিফর্মিসের নিচ দিয়ে কিন্তু বের হলো। সুতরাং আপনি যখন ইনজেকশন দিবেন তখন কিন্তু যত আউটার এবং আপার কোয়াড্রেন্টে থাকবেন ইউ উইল বি মোর সেফ, মোর সেফ, তাই না? এই জন্য আমরা বলি আপার অ্যান্ড আউটার কোয়াড্রেন্ট, উপরের দিকে আপনাকে যেতে হবে, নট মিডিয়ালি অ্যান্ড ডাউনওয়ার্ডস। ডাউনওয়ার্ডস মিডিয়ালি ইজ ভালনারেবল।
এই যে পাইরিফর্মিসকে ইট ক্রসেস দ্য পাইরিফর্মিস, ছবি দেখে বলেন তো সামনে দিয়ে গেল না পেছন দিয়ে গেল? পাইরিফর্মিসের বেশিরভাগ আপনারা বলেন সামনে দিয়ে গেল। থিঙ্ক অ্যাবাউট, ইউ আর লুকিং ফ্রম দ্য ব্যাক। ইফ ইউ আর লুকিং ফ্রম দ্য ব্যাক, প্রথমে দেখা যাচ্ছে পাইরিফর্মিসকে। So sciatic nerve crosses the piriformis anterior-inferiorly. আমরা যারা মানি ব্যাগ ব্যবহার করি বা চেয়ারে দীর্ঘ সময় বসে থাকি বা লং টাইম যারা ড্রাইভ করে বা ড্রাইভার্স, হ্যাঁ লং রুট ড্রাইভ করে এবং যারা বসে থাকে লং সময়, এই মাসটা কী হয়, পাইরিফর্মিস মাসল ইট বিকাম স্কুইজড, টট হয়ে যায়। যখন সে টট হয়ে যায়, ইট গিভস এ ট্রিমেন্ডাস প্রেশার ওভার দি সাইটিক নার্ভ। যখন সে সাইটিক নার্ভের প্রেশার দেয়, ইট মিমিক্স লাইক সাইটিকা। উইদাউট ফিজিক্যাল এক্সামিনেশন you can never confirm piriformis syndrome. So piriformis syndrome is a differential diagnosis of sciatica. So examination ছাড়া আপনি যদি এমআরআই করে এটা ডায়াগনোসিস করতে যান, it seems to you as PLID, but patient may not have any features associated with PLID, so diagnosis will be missed. Here is the piriformis muscle. Look at this. So sciatic nerve কিন্তু নামছে, নামতে along the কোথায়, ফিমার আর শ্যাফট ধরে ধরে সে যাচ্ছে, যেতে যেতে সে কোথায় আসলো, আপার 2/3 এবং লোয়ার 1/3, এই দুটার মাঝখানে এসে সে দুভাগে ভাগ হয়ে গেল। কোথায়? জাংশন অফ দি আপার 2/3 অ্যান্ড দি লোয়ার 1/3, যেখানে ছিল সেই পপলিটিয়াল ফোসার অ্যাপেক্স অফ দি পপলিটিয়াল ফোসা। ওকে, অ্যাপেক্স অফ দি পপ। এখানে এসে সাইটিক নার্ভ ঢোকার সাথে সাথে দুটি ভাগে ভাগ হয়ে গেল। দুইটা হাড়ের জন্য দুটো বরাদ্দ, টিবিয়ার জন্য একটা, ফিবুলার জন্য একটা। টিবিয়ার জন্য যে নার্ভ ব্রাঞ্চটা বরাদ্দ হলো তার নাম হচ্ছে টিবিয়াল নার্ভ। ফিবুলার জন্য যে বরাদ্দ হচ্ছে তার নাম হচ্ছে কমন ফিবুলার নার্ভ। কেন কমন? কারণ একটু পরে গিয়ে সে দুটো ভাগে ভাগ হবে, যেহেতু একসাথে এখনো আছে, নাম হয়েছে কমন ফিবুলার নার্ভ। সো আপনি যখন পপলিটিয়াল ফোসার কন্টেন্ট পড়বেন, একটা দুইটা বই তারা বলে যে না সাইটিক নার্ভ আগে ঢোকে না, আগে সে বাইরে থেকেই দুটো ব্রাঞ্চ দিয়ে দিয়েছে, সেখানে সাইটিক নার্ভ পপলিটিয়াল ফোসার কন্টেন্ট না। কিন্তু আমরা এটাই জানবো, বেশিরভাগ বই অনুসারে সাইটিক নার্ভ itself is a content of popliteal fossa. Tibial nerve, content of the popliteal fossa. Common peroneal nerve, content of the popliteal fossa. Popliteus muscle, content of the popliteal fossa. Popliteal artery, content of the popliteal fossa. Popliteal vein, popliteal other things. So আমরা কিন্তু অলরেডি popliteal fossa content পড়ে ফেললাম, বাউন্ডারি পড়া হয়ে গেল। Popliteus muscle পুরোটা ফ্লোর তৈরি করে, সো ফ্লোরও পড়া হয়ে গেল। সার্জারিতে যারা আছেন, আপনি যখন বেকার সিস্টের অপারেশন করতে যাবেন বা এখানে যখন ইন্টারভেনশন করবেন, তখন আপনার কিন্তু এই পপলিটিয়াস ফোসার নার্ভ আর্টারি ভেইনের যে ওরিয়েন্টেশন, উপরে থাকে AVN মিডিয়াল টু ল্যাটারাল, নিচের দিকে থাকে কিন্তু NAV। এটা খুব ভালো করে মনে রাখবেন, অনলি ফর FCPS সার্জারি পার্ট 1, অন্যদের একটা প্রয়োজন নেই। ঠিক আছে, শুধু আপনারা জাস্ট নামগুলো জানা থাকলেই হবে। তাহলে সাইটিক নার্ভ ইজ এ কন্টেন্ট অফ পপলিটিয়াল ফোসা। ক্লিয়ার? এখন আসেন, আমরা আপার 2/3 এবং লোয়ার 1/3 জাংশনে আমরা পেয়ে গেলাম। দেখেন এখানে নেমে গেল, নেমে এই যে ভদ্রলোক টিবিয়াল আর্টারি, সে কিন্তু চলে গেল এখানে। আমরা খুব সুন্দর রিলেশনটা দেখতে পাচ্ছেন, তাই না? দেখেছেন উপরের পার্টে আর নিচের পার্টে, মিডিয়াল টু ল্যাটারাল। মিডিয়ালে হচ্ছে কি আর্টারি ভেইন নার্ভ, আর লোয়ার এন্ডে কি হচ্ছে আর্টারি নার্ভ ভেইন, ANV। ওকে, তাহলে যে কমন ফিবুলার নার্ভ সে কিন্তু ফিবুলারের নেক দিয়ে সামনের দিকে চলে গেল, কোথায়? সামনের দিকে। আর টিবিয়াল যে নার্ভ ছিল সে কোথায় চলে গেল? সে নিচ দিয়ে পায়ের তলে চলে গেল। তাহলে টিবিয়াল নার্ভ হাঁটতে হাঁটতে পায়ের নিচ দিয়ে মিডিয়াল ম্যালিউলাস মানে টিবিয়ার পাশ মিডিয়ালি সে চলে গেল পায়ের তলে। ঠিক আছে, এর মধ্যে তাহলে এটা যখন আসলো আর কমন ফিবুলার নার্ভ সামনের দিকে চলে আসলো।
আসতে না আসতে সামনে এসে সে দুটো ভাগে ভাগ হয়ে গেল। একটা নাম নিল সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ, আরেকটা ভাগের নাম নিল ডিপ পেরোনিয়াল নার্ভ। সুতরাং এই দুটো কার পার্ট? সিপিএন এর পার্ট, কমন পেরোনিয়াল পার্ট। কমন পেরোনিয়াল কোথা থেকে আসলো? সায়াটিক থেকে আসলো। ঠিক আছে, সায়াটিক থেকে আসলো। এবার আমি আপনাকে লেসন পড়াই, আমাদের পড়া কিন্তু শেষ। নাম্বার 1, টিবিয়াল নার্ভ কার ব্রাঞ্চ? সায়াটিক নার্ভের ব্রাঞ্চ। কমন পেরোনিয়াল কার ব্রাঞ্চ? সায়াটিক নার্ভের ব্রাঞ্চ। টিবিয়াল নার্ভ যদি প্যারালাইসিস হয়, যে সাপ্লাই দিত পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, তার মানে হচ্ছে প্লান্টার ফ্লেক্সরসদের। কমন পেরোনিয়াল নার্ভ যদি প্যারালাইসিস হয়, তাহলে এফেক্টেড হবে ডিপ পেরোনিয়াল এবং সুপারফিশিয়াল পেরোনিয়াল। ঠিক না? ও দুটো সামনে এসেই তো ঘুরে চলে আসলো। সুপারফিশিয়াল পেরোনিয়াল সাপ্লাই দিচ্ছিল ইভার্টার্সদের ল্যাটারালি, ডিপ পেরোনিয়াল সাপ্লাই দিচ্ছিল সামনের কম্পার্টমেন্ট ডর্সিফ্লেক্সরসদের। তাহলে চলেন আমরা এবার লেসন পড়ি। পরীক্ষার প্রশ্ন আপনাকে বলছি, যদি ডিপ পেরোনিয়াল নার্ভ প্যারালাইসিস হয় তখন কি সমস্যা হবে? সামনের দিকে পা তোলা যাবে না, মানে ডর্সিফ্লেকশন করা যাবে না, পাটা পড়ে যাবে। ধরেন ডর্সিফ্লেকশন, সো ডিপ পেরোনিয়াল কেটে দিলেন, ফুট ড্রপ। So foot drop first associated with the deep peroneal nerve palsy. Clear? Superficial peroneal nerve কেটে দিলেন, কি সমস্যা হবে? Eversion will be altered. Tibial nerve কেটে দিলেন, কোন মুভমেন্ট যাবে? প্লান্টার ফ্লেকশন। কারা থাকবে? ডর্সিফ্লেকশন এবং ইভারশন। পরীক্ষার প্রশ্ন আপনাকে বলি, injury at the neck of the femur, neck of the fibula, ফিবুলার নেকে ইনজুরি হয়েছে, কিভাবে হয়? কমনলি লাথি ইনজুরি, ওকে, স্পোর্টস ইনজুরি, যে কোনো অ্যাক্সিডেন্টাল ইনজুরি, টাইট প্লাস্টার্স। ওকে, এখানে কি হয় বলেন? পরীক্ষা প্রশ্নটা আসে ইনজুরি অ্যাট দ্য নেক অফ দ্য ফিবুলা। এখন আপনি চিন্তা করেন কে কে এফেক্টেড হবে? কমন পেরিনিয়াল নার্ভ। সো ডিপ পেরিনিয়াল আর সুপারফিশিয়াল এফেক্টেড। তাহলে কারা কারা যাবে? ডর্সিফ্লেকশন যাবে, ইভারশন যাবে, পার্শিয়ালি ইনভার্সন এফেক্টেড হবে, বাট প্লান্টার ফ্লেকশন উইল বি ইনট্যাক্ট। ক্লিয়ার? প্লান্টার ফ্লেকশন উইল বি ইনট্যাক্ট। এবার আসেন পরীক্ষার প্রশ্ন, ইনজুরি অ্যাট দ্য শ্যাফট অফ দ্য ফিমার, ফিমারের শ্যাফট, তাহলে কে এফেক্টেড হচ্ছে? এফেক্টেড হচ্ছে কিন্তু আপনার সায়াটিক নার্ভ। তার মানে এফেক্টেড হচ্ছে টিবিয়াল নার্ভ, কমন পেরোনিয়াল নার্ভ। পরীক্ষার প্রশ্ন এসেছে কোন কোন মুভমেন্ট থাকবে না? তাহলে সায়াটিক মানে হচ্ছে টিবিয়াল নাই, প্লান্টার ফ্লেকশন অফ, কমন পেরোনিয়াল নাই, ডর্সিফ্লেকশন অফ, ইভারশন অফ। ঠিক না? সো ইনভার্সন অফ, তার মানে হচ্ছে হাঁটুর নিচে যত মুভমেন্ট আছে এভরিথিং উইল বি লস্ট। সো sciatic nerve lesion at the level of the shaft of the femur, all the movement below the knee, everything will be lost. Clear? এবার আর উপর উঠি, sciatic nerve lesion at the level of the root, root involved হয়েছে, তখন কি হবে? আপনি জানেন যে পোস্টেরিয়র কম্পার্টমেন্টের সাপ্লায়ার কে? সায়াটিক নার্ভ, যার কাজ কি? নি জয়েন্টের ফ্লেকশন করা। সো নি জয়েন্টের ফ্লেকশন অল্টার, এবং হাঁটুর নিচে যেসব ছিল সব মুভমেন্ট চলে যাবে। কোনো যার কি এফেক্টেড হবে? ইয়েস, S1, তাই না? S1 কাকে সাপ্লাই দিচ্ছে? অ্যাঙ্কেল জার্কস উইল বি অল্টার্ড, অ্যাঙ্কেল জার্কস উইল বি লস্ট।
এরপরে আসেন আজকের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কর্ডা ইকুইনাস সিনড্রোম। কর্ডা ইকুইনাস সিনড্রোম, লুক এট দিস। ছবিটার মধ্যে খুব ভালো করে আপনি দেখেন, ছবিটার ভিতরে এই যে L5, L4, L3, L2, L1, এই L1 এর নিচে এইখানে লোয়ার এন্ড অফ দ্য L1 এ এখানে কিন্তু এসে কি হয়েছে, আপার মোটর শেষ, মানে স্পাইনাল কর্ড শেষ। তারপরে সে এসে এখানে L1 অ্যাট দ্য লেভেল অফ দ্য L1 শেষ। এরপর কিন্তু এই ঘোড়ার লেজের মতো সে কী করেছে, এই জিনিসগুলো সে এখানে ছেড়ে দিয়েছে, কর্ডা ইকুইনা। আর ছোট্ট একটা কন্টিনিউশন থাকে, তার নাম কি, কোনাস মেডুলারিস, তাই না? কোনাস মেডুলারিস, এটা কিন্তু আপার মোটর। এই যে নার্ভগুলো ছেড়ে দিয়েছে এগুলো কিন্তু লোয়ার মোটর। নার্ভ মানে তো পেরিফেরাল নার্ভ, লোয়ার মোটর। সো ওরা এফেক্টেড হলে লোয়ার মোটর সাইন হবে, ঠিক আছে? এই জন্য স্পাইনাল কর্ড অ্যাবাভ দ্য লেভেল, উপরের দিকে হইলে আপার মোটর, তখন জার্কস আপনি এক্সাজারেটেড পাবেন। কিন্তু L1 এর নিচে যখন ঘটনাগুলো ঘটতে থাকবে তখন জার্কস কিন্তু কি লস্ট হয়ে যায়। এখন আপনাকে বলি, এই একটা ডিস্ক প্রোল্যাপস হলো অ্যাট দ্য লেভেল অফ দি ধরেন 4-5 অথবা 3-4 এ। তাহলে 3-4 এ একটা ডিস্ক পেছন দিয়ে গিয়ে কি হয়েছে, সো দিস ডিস্ক প্রোল্যাপস, দিস দ্য স্পাইনাল কর্ড, কিন্তু আমি বলছি L5, L3-4 লেভেলে আসি। তাহলে এখানে কিন্তু সব নার্ভগুলা, এখানে কিন্তু আর কর্ড নাই, তাই তো? এবং এই যে যখন ইয়ে হয়ে গেল, ওই L1 থেকে সবাই কিন্তু কি হয়েছে, যার যার নার্ভ সে কিন্তু তার ফুটো দিয়ে গিয়েছে। ধরেন যে এই যে L3-4 যে নার্ভগুলো বের হয়েছে সে কিন্তু ওই L1 থেকে হেঁটে 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 এই ফুটো দিয়ে বের হয়েছে। ওই যে S3 সে কিন্তু এত দূর রাস্তা হেঁটে এসে তারপরে S3 ফুটোর মধ্যে ঢুকেছে, তা কিন্তু ওই পথটা হেঁটে আসতে হয়েছে। সো ডিস্ক যদি প্যারামিডিয়ানি বের হয় বাইরের দিকে, তখন সে ইন্ডিভিজুয়াল নার্ভকে এফেক্টেড করে। কিন্তু সমস্ত ডিস্ক যদি হুট করে বের হয়ে যায় তখন সে সমস্ত নার্ভগুলোকে একসাথে চেপে ধরে। ওকে, সো ইন্ডিভিজুয়ালি যখন ডিস্ক ফেটে গেল, ফেটে এই সাইড থেকে বের হয়েছে, তখন সে এইখান থেকে যে ফুটো দিয়ে নার্ভটা আছে ইন্ডিভিজুয়াল একটা নার্ভ রুটকে এফেক্ট করে। যদি 4-5 এ ডিস্ক প্রোল্যাপস হয়, বেসিক্যালি সে L5 রুটকে এফেক্ট করে, L5। যদি 5-1 এ হয় তখন সে L5 মানে কি, L5 রুটটা এখান থেকে বের হয়েছে, তো L5 ডার্মাটোমে যে ঝামেলা আছে সেটা সে ফিল করতে থাকবে ওই ডার্মাটোম অনুযায়ী, ওই রুট অনুযায়ী, ঠিক আছে? তখন সে L5 এর সামনের দিকে অ্যান্ট্রোমিডিয়াল পার্ট আপ টু দ্য গ্রেট মানে টো, ফার্স্ট টো, সে এখান থেকে এটা ফিল করবে এবং ওটা সাপ্লাই দ্য এক্সটেন্সর হ্যালোসিস, তখন তার এক্সটেন্সর হ্যালোসিস উইক পাওয়া যাবে। আমরা পড়ছিলাম কর্ডা ইকুইনাস সিনড্রোম। ওকে, ডিস্ক প্রোল্যাপস হয়ে গেল, ডিস্ক প্রোল্যাপস হয়ে গিয়ে পেছনে ধরেন সবাইকে একসাথে চাপে ধর। এবার আসেন ছবিতে, তাহলে সে যখন L3-4 এ পেছনের দিকে সবাইকে চাপে ধরেছে, তাহলে A এফেক্টেড, 5 এফেক্টেড, S1 এফেক্টেড, S2 এফেক্টেড, S3 সবাই এফেক্টেড ওই লেভেলে। তো সে যখন এফেক্টেড হয়ে গেল, কি হয়ে গেল, সায়াটিক নার্ভের রুট অবস্ট্রাক্ট। সায়াটিক নার্ভের রুট যখন অবস্ট্রাক্ট হয়ে গেল, সায়াটিক নার্ভের লেশন, সো দেয়ার ইজ লোয়ার মোটর টাইপ অফ প্যারালাইসিস, তাই না? পেশেন্টের কি প্যারাপ্লেজিয়া ডেভেলপ করে, যা মাঝখান দিয়ে যদি পার্শিয়ালি হতো একদিকে যাবে, যদি যেহেতু সেন্ট্রালি বড় ডিস্ক, হিউজ ডিস্ক, বাইল্যাটারাল সায়াটিক নার্ভ প্যারালাইসিস হয়ে যায়। নাম্বার 2, এই যে ব্লাডারের প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই কে দেয়, হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস থ্রো S2-3-4। প্যারাসিম্প্যাথেটিক কাজ কি, পি এর কাজ হচ্ছে পি করা। ওকে, আচ্ছা, ইট হেল্পস ইন ইউরিনেশন। বাওয়াল ব্লাডার তখন ইনকন্টিনেন্স দেখা দিবে, দিস রুটস আর এফেক্টেড। আপনি যদি নিচে যান, এই যে যেই জায়গাটা ঘোড়ার উপরে বসলে যে জায়গাটা টাচ করে, দিস ইজ দ্য স্যাডল এরিয়া। এখানকার সাপ্লায়ারকে পেরিনিয়াল এরিয়ার এই জায়গাটা আউটার সাইডে S1-2। সুতরাং তারা যখন এফেক্টেড হয়ে যাবে, পেশেন্টকে বললো যে আপনি কি পানি খরচ করলে অনুভূতি পান না, পাই না, স্যাডল টাইপ অফ অ্যানেস্থেশিয়া।
এই পেশেন্টের ইরেকটাইল ডিসফাংশন হবে। জার্স কি যাবে? ইয়েস, S1 এফেক্টেড। নি জার্স কি থাকবে? ইয়েস থাকবে, কারণ ওটা কি মূল রুট কি L3 4 L3, ওটা থেকে যাবে। কিন্তু অ্যাঙ্কেল জার্স লস্ট। সুতরাং লোয়ার মোটর টাইপ অফ ফিচার পাবেন। এই ক্ষেত্রে একটা কথা আছে, অনেক সময় কোনাস মেডুলারিস সিনড্রোম বলে, এই যে কোনাস মেডুলারিসের কথা বলেছি, এটা কিন্তু আপার মোটর। কোনাস মেডুলারিস যখন এফেক্টেড হবে সেক্ষেত্রে পেশেন্টের জার্কস এক্সাজারেটেড থাকতে পারে। ঠিক আছে, কোনাস, তখন আমরা বলবো কোনাস ইন্ডিভিজুয়ালি যদি কোনাস মেডুলারিস সিনড্রোম হয়। ঠিক আছে, সো ক্লিনিক্যাল এক্সামিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ডায়াগনোসিস অফ দি প্রবলেম। পরীক্ষার একটা ইনফিনিটি স্টার কোয়েশ্চেন, these are the features of cauda equina syndrome, তাই না? কি কি ফিচার্স পাবেন? স্প্যাস্টিক কি বলে এটা আপনার ফ্ল্যাসিড টাইপ অফ প্যারালাইসিস, সায়াটিক নার্ভ থাকবে না, হাঁটুর নিচে যত মুভমেন্ট আছে সব কিছু চলে যাবে। ঠিক আছে, জার্কস, অ্যাঙ্কেল জার্কস লস্ট হয়ে যাবে, ইরেকটাইল ডিসফাংশন হবে, বাল ব্লাডার ইনকন্টিনেন্স হবে, স্যাডেল টাইপ অফ অ্যানেস্থেসিয়া হবে। এই কথাগুলো বারবার পরীক্ষায় কিন্তু আসতে থাকে। ঠিক আছে, একদম আপনার বুলেটের মতো মাথায় থাকতে হবে, আসলে যেন আপনি কুইকলি অ্যান্সার করতে পারেন। ক্লিয়ার? তাহলে কিন্তু আমরা আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা শেষ করলাম। এরপরে আমরা পড়বো হচ্ছে আর্চ, এবং ফাইনালি আমরা পড়বো নি জয়েন্ট। ক্লিয়ার? আর্চে চলে আসেন। আর্চ পড়তে আমাদেরকে যেতে হবে লেকচার শিটের পেজ নাম্বার 103 নাম্বার পেজে চলে যাবো। লুক অ্যাট দিস, ইটস আ ভেরি নাইস অ্যান্ড ট্রিকি পিকচার্স। ওকে, এখানে দেখেন অনেকগুলা সি আছে, সি। হ্যাঁ, আমি সেই সিগুলো আঁকছি। হ্যাঁ, এটা হচ্ছে দিস আর দ্য মেটাটার্সাল বোন। সবচেয়ে বড়টা হচ্ছে ক্যালকিনিয়াম। ক্যালকিনিয়ামের ঘাড়ে চড়ে থাকে হচ্ছে ট্যালাস। ওকে, ট্যালাসের সামনে থাকে হচ্ছে নেভিকুলার। এরপর হচ্ছে 3টা কিউনিফর্ম। Okay, these are the tarsal bones. Okay, here is the picture. Okay, look at very closely. তাহলে দ্য লং বড় সবচেয়ে টার্সাল বোনটা কি? ক্যালকিনিয়াম। এর ঘাড়ে চড়ে আছে ট্যালাস। এরপর হচ্ছে নেভিকুলার বোন, তাই না? নেভিকুলার। 3টা ছোট সি, তাহলে কিউনিফর্ম, মিডিয়াল, ইন্টারমিডিয়েট অ্যান্ড দ্য ল্যাটারাল কিউনিফর্ম, অ্যান্ড এটা হচ্ছে কি কিউবয়েড। এরপর আপনি একটা কাজ করেন, বইয়ের মধ্যে ছবিতে এই কাজটা করবেন, বা এখন আপনি ছবি আছে না, এরকম একটা ছবি আঁকেন, একটা সি, তাই না? 3টা সি। আমরা এখন খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে প্রত্যেকটা সি এর উপরে একটা করে এন্টিনা দিয়ে দেন। যেহেতু কিউবয়েড বা মোস্ট মিডিয়াল বোন এটা বড়, এটাকে 2টা দেন। সো এটা হচ্ছে টার্সাল বোন। আমরা ওই যে অ্যান্টিনা যেটা আঁকলাম এটা হচ্ছে মেটাটার্সাল বোন। এগুলোর উপরে দিস আর দ্য হেড অফ দ্য মেটাটার্সাল, দিস ইজ দ্য মেটাটার্সাল, শ্যাফট অফ দ্য মেটাটার্সাল। ওকে, এবার আপনি সর্বশেষ কাজ যেটা করবেন সেটা হচ্ছে এইখান থেকে এমন একটা দাগ দিবেন যেটা ক্যালকিনিয়ামকে কাটবে, বাট কিউবয়েড এবং এই 4th এবং 5th মেটাটার্সালকে আলাদা করে ফেলবে। ক্লিয়ার? 4th এবং 5th মেটাটার্সালকে আলাদা করবে। তাহলে হচ্ছে একটা মেটাটার্সাল 1 2 3, দ্য 3 কিউনিফর্মস, নেভিকুলার, শেষ হয়ে গেল আর্চ। পরীক্ষা আর্চ আসবে। প্রথমে আর্চের গঠন নিয়ে পরীক্ষা প্রশ্ন আসে। আর্চ হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে লঙ্গিচুডিনাল আর্চ আর একটা হচ্ছে ট্রান্সভার্স আর্চ। লঙ্গিচুডিনাল আর্চের ক্ষেত্রে একটা হচ্ছে মিডিয়াল লঙ্গিচুডিনাল আর্চ আর একটা হচ্ছে ল্যাটারাল লঙ্গিচুডিনাল আর্চ। সো মিডিয়াল লঙ্গিচুডিনাল আর্চ, এই দাগের মিডিয়ালি যা কিছু আছে এটা মিডিয়াল, এটা হচ্ছে ল্যাটারাল। শেষ। পরীক্ষা আসবে কি জানেন? আর্চে গঠন করতে কি কি বোনস প্রয়োজন হয়, কি কি লাগে?
ওকে, আর্চ গঠন করতে কি কি বোনস লাগে। তাহলে আপনি বলবেন মিডিয়াল আর্চ ইজ ফর্মড বাই, ঠিক আছে, নাম্বার 1 মেটাটার্সাল 1 2 3, তিনটা কিউনিফর্ম, নেভিকুলার, ট্যালাস অ্যান্ড দ্য মিডিয়াল পার্ট অফ দ্য কিউনিফর্ম। যদি বলা হয় ল্যাটারাল আর্চ ইজ ফর্মড বাই, তাহলে মেটাটার্সাল 4 5, cuboid and the lateral part of the silent cord, lateral part of the calcaneum. যদি বলা হয় যে anterior end, it is formed by the head of the metatarsal, corresponding metatarsal. যদি বলা posterior end, তাহলে posterior end of the calcaneum. যদি বলা এটার চূড়া কি, সামিট, তাহলে উপর থেকে আপনি কি দেখবেন, এইটার ঘাড়ে তো ট্যালাস আছে, সুতরাং চূড়া হচ্ছে ট্যালাস, কিন্তু ল্যাটারালি তো ট্যালাস নাই, সুতরাং ট্যালাস বরাবর যে পার্টটা আছে সেই পার্টটা হচ্ছে সামিট অফ দি ল্যাটারাল আর্চেস। ওকে, যদি বলে পিলার কি, তাহলে এই কয়টা বোনস, হাড্ডি হলো এই কটার পিলার, এই কয়টা বোনস হচ্ছে এইটার পিলার। সো মিডিয়াল longitudinal arch and the lateral longitudinal arch, it is very important for stability of the foot during walking, ঠিক আছে, পারফেক্ট ওয়াকিং এর জন্য দ্য আর্চ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওয়েট বেয়ারিং এক্সিস, ওয়েট ট্রান্সমিশনের জন্য আর্চ ইজ ভেরি ইম্পর্টেন্ট। পদচিহ্ন দেখেছেন, পদচিহ্ন, পদচিহ্ন কিরকম, ওকে, এটা যদি বলে মিডিয়াল পার্ট, এটা হচ্ছে ল্যাটারাল পার্ট, why this curvature is there, okay, এটা কার্ভ কেন, why this part is here, এটা এরকম কেন, এটা এরকম কার্ভ কেন, তার মানে হচ্ছে এই সাইডটাতে ওয়েট পড়েনি, ওয়েট পড়েনি, আপনি যখন মাটিতে পা দিবেন, কাদাতে পা দিবেন, তখন এই পাশটাতে ওয়েট পড়ে নাই। So actually we walk on the lateral arches, and during that period medial arch is above, it stays above, it is higher. This is why পায়ের ছাপ কিন্তু হচ্ছে এরকম, we walk on lateral arches। পরীক্ষায় কিন্তু এই ছোট ছোট শব্দগুলো আসে। সো ডিউরিং আমরা যখন ওয়াক করি, হাঁটি, যখন আমরা দাঁড়িয়ে আছি, এই যে দাঁড়িয়ে আছে, আমার টোটাল ওয়েট ট্রান্সমিটেড থ্রু দি ল্যাটারাল আর্চেস, এই টাইমে কিন্তু মিডল আর্চ হায়ার, এই মুহূর্তে ল্যাটারাল আর্চ সবচেয়ে চাপে আছে, ইট ইজ লোয়ার, ইট ইজ কনজেস্টেড, ইট ইজ প্রেশারাইজড, ইট ইজ ওয়েট বেয়ারিং, ওকে, ইট বেয়ার্স দ্য ওয়েট। কিন্তু মিডিয়াল আর্চ ইট ইজ স্লাইটলি হায়ার, কিন্তু এর কাজ কি খেয়াল করেছেন, সমস্ত ওজন নেওয়ার পরেও মাত্র কয়টা বোনস এখানে কন্ট্রিবিউট করতেছে, মিডিয়াল কিন্তু ঘুমাচ্ছে, আসলে কিসে ঘুমাচ্ছে তা না, মেইন কাজ ইজ শক অ্যাবজর্ব, আপনি মূল ধাক্কাটা জাম্প করলেন, তখন মিডিয়াল আর্চ কুইকলি একটা স্প্রিংয়ের মতো, ঠিক আছে, শক অ্যাবজর্ব করে যখন ব্যালেন্স হয়ে যায়, তখন সে ল্যাটারালের উপরে দায়িত্বটা দিয়ে দেয়, সে তার পুরো সামর্থ্যটাকে ব্যবহার করে। সো মিডিয়াল আর্চ ইজ হায়ার, মিডিয়াল আর্চ শক অ্যাবজর্ভার, মিডিয়াল আর্চ মোর মোবাইল, এটা হচ্ছে লেস মোবাইল, কারণ সে চাপে আছে, লেস মোবাইল। ক্লিয়ার? এই কারণে হচ্ছে এগুলোর প্রেশার এসে ভেঙে যাওয়ার প্রবণতাও বেশি। এখন তাহলে এই ধরনের এই জিনিসটা খেয়াল করেন, এই জিনিসটা আপনি যখন পায়ের মিডিয়াল সাইড দিয়ে আঙ্গুল দেবেন, তখন কি এর ভেতর আঙ্গুল দেওয়া যায়, ওঠে, তাই না? নর্মালি যদি পায়ের মিডিয়াল সাইড দিকে আঙ্গুল ঢুকে যায়, কেন? বিকজ এ পাশ থেকে আপনি যদি দেখেন মিডিয়াল সাইড একটু স্লাইটলি কার্ভড, এই যে বুড়ো আঙ্গুল slightly curved, you can push your finger through the middle arches, এবং তখন এটার চেহারাটা হচ্ছে এরকম, এটা হচ্ছে নর্মাল ফিচার, কনভেক্সিটি। তো কখনো কখনো এই জিনিসটা ফ্ল্যাটেন্ড হয়ে যায়, তখন আর আঙ্গুল ঢোকাতে পারবে, তখন পাটার চেহারাটা হবে এইরকম। তাহলে বিষয়টা যখন এরকম হবে, তখন এটাকে আমরা বলবো কি,
পেস প্ল্যানাস অর ফ্ল্যাট ফুট, নর্মাল ফিজিওলজিক্যাল ভ্যারিয়েন্টে এটা পাওয়া যেতে পারে, ফিমেলদের এটা ছেলেদের চাইতে বেশি থাকে, ঠিক আছে। সো ফ্ল্যাট ফুট তখন কিন্তু আর্চেস কি কোনো মানুষ ধরে মোটা হয়, এরকম আরও কথা পাওয়া যেতে পারে যে তার ওজন এতটা বেশি, দ্য ল্যাটারাল আর্চ ইজ নট এনাফ টু ক্যারি দ্য হোল লোড। আলটিমেটলি কী হচ্ছে, মিডিয়ালের উপর তাকে ওজন দিয়ে দিতে হচ্ছে। ছোট বাচ্চা যাদের এখনও ডেভেলপ করে নাই আর্চেস, ওদের কিন্তু এরকম ছোট ছোট, ওকে। আবার অনেক সময় কনভেক্সিটি এরকম থাকার কথা ছিল, এইরকম হয়ে গেছে। ঘটনাটা কি? তার মানে হচ্ছে বেটা পুরোটাই সে একদম ল্যাটারাল উপরে হাঁটতেছে, তাই না? জাস্ট লাইক এ ফুট অফ এ বার্ড, পাখির পায়ের মতো। এই জন্য নাম হচ্ছে পেস ক্যাভাস। ক্যাভা মানে পাখি। পেস ক্যাভাস, দ্যাট পারসন ওয়াক অন দ্য ল্যাটারাল আর্চেস। এটা যখন আরো ভেতরে ঢুকে চলে যায় তখন আমরা বলি টেলোপ্যাথিক ইউনিভারাস, ঠিক আছে। তাহলে এই যে পেস ক্যাভাস বেশিরভাগ ক্ষেত্রে কনজেনিটাল ডিসঅর্ডার, জেনেটিক ডিসঅর্ডারে এরকম পাওয়া যেতে পারে, যেমন শার্কট ম্যারিটুর ডিজিজ, ঠিক আছে। তারপর ফ্রেডরিক্স অ্যাটাক্সিয়া। কোনো পার্সনের যদি আপনি পেস ক্যাভাস দেখেন, অবশ্যই তার আর্চটা আপনাকে দেখে নিতে হবে, কিন্তু ক্লিনিক্যালি এটা দেখবেন, ঠিক আছে। জেনেটিক ডিসঅর্ডারে অনেক সময় এটা পাওয়া যেতে পারে, ঠিক আছে। সো পেস প্ল্যানাস অ্যান্ড পেস ক্যাভাস, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং পেডিয়াট্রিক্সের জন্য আর্চে একটা ইন্ডিভিজুয়াল গুরুত্ব আছে, ভেরি 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 ইম্পর্টেন্ট ফর পার্ট 1, ঠিক আছে। সার্জারির জন্য তো ইম্পর্টেন্ট, এবং রেসিডেন্সি ডিপ্লোমার জন্য এটা একটা ইনফিনিটি স্টার কোশ্চেন। ক্লিয়ার? তাহলে আর্চটা আমরা খুব সহজ করে এভাবে পড়ব। আসেন এবার আজকের ওয়ান অফ দ্য লাস্ট টপিক। এখন ফিমোরাল ক্যানেল ট্রায়াঙ্গেল, আমি ছোট ছোট কিছু কথা বলে যাব, কারণ এটা মূলত হচ্ছে ছবি দেখবেন, কন্টেন্ট বাউন্ডারি এগুলো মনে রাখার চেষ্টা করবেন। এখানে খুব আহামরি বোঝানোর তেমন কিছু নাই, আমি এই জন্য খুব বেশি ডিপে ওখানে যাচ্ছি না। এবার আসেন আজকের শেষ টপিক, এটা হচ্ছে নি জয়েন্ট। ওকে, নি জয়েন্ট আমরা লেকচার শিটের 91 পেজ, হ্যাঁ 91 নাম্বার পেজটা দেন, 90 পেজ নাম্বার 91। এই নি জয়েন্ট থেকে আমরা কি পড়ব? নি জয়েন্টের স্ট্রাকচার পড়তে হবে, নি জয়েন্টের কার্টিলেজ পড়তে হবে, নি জয়েন্টের লিগামেন্টসগুলো পড়তে হবে, নি জয়েন্টসের লকিং আনলকিং মেকানিজম পড়তে হবে, ঠিক আছে। নি ইনজুরি পড়তে হবে, বোথ ইন সার্জারি, বোথ ইন রেসিডেন্সি। ইট ইজ ভেরি 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 মাচ সেভারাল টাইমস নি জয়েন্ট থেকে আপনি নি জয়েন্ট থেকে একটা প্রশ্ন পাবেন। এই চান্সে আমি আপনাদেরকে, যারা রেসিডেন্সিতে আছে, আমি আপনাকে জাস্ট 10টা প্রশ্ন বলে দিই, তারপরে বাকি সব এফসিপিএস। এফসিপিএসের জন্য আজকের পড়ায় কোনো সাজেশন নাই, ঠিক আছে। আজকের পড়ায় কিন্তু কোনো সাজেশন নেই। রেসিডেন্সির জন্য 1 নাম্বার আপনি ফিমোরাল থেকে একটা প্রশ্ন পাবেন ইনশাআল্লাহ, বাটক এরিয়া থেকে একটা প্রশ্ন পাবেন, নি জয়েন্ট থেকে একটা প্রশ্ন পাবেন ইনশাআল্লাহ, গ্রেট স্যাফানাস ভেইন থেকে পড়বেন। এটা সার্জারির জন্য ইনফিনিটি স্টার, রেডিওলজির জন্য ইনফিনিটি স্টার পার্ট 1, কিন্তু রেসিডেন্সির কথা বলছি এখন। 4টা প্রশ্ন। তারপরে পড়বে হচ্ছে ইভার্টার্স অ্যান্ড ইনভার্টার্স, ঠিক আছে। এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আর্চেস অফ দ্য ফুট, সব কিছু, সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরকম কিছু কিছু প্রশ্ন আছে, এই জিনিসগুলো। মাসলস হ্যাভিং ডুয়াল নার্ভ সাপ্লাই, এটা এফসিপিএসের জন্য ইম্পর্টেন্ট। আর রেসিডেন্সিতে যত ব্যাচ আছেন, ঠিক আছে, আপনি এটা কিন্তু আপনি বেসিক সায়েন্স হন, তারপর হচ্ছে আপনি এই সার্জারি ফ্যাকাল্টি বা মেডিসিন ফ্যাকাল্টি, হোয়াট এভার ইট ইজ, পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টি, কোশ্চেন, বেসিক কোশ্চেন উইল বি দ্য সেম, শুধু আপনার ফ্যাকাল্টি কোশ্চেনটা আলাদা হয়ে যাবে, ঠিক আছে। যদি মনে করেন এক্সট্রিমিটি আমার কী কাজে লাগবে, যদি কখনো আপনার স্বপ্ন থাকে যে রেসিডেন্সি দিব, তাহলে দয়া করে এক্সট্রিমিটিটাকে যেভাবে পড়াচ্ছি সেভাবে বোঝানোর চেষ্টা করুন, ঠিক আছে। তাহলে আসেন আজকে নি জয়েন্টে ঢুকি। নি জয়েন্টের ভেতরে স্ট্রাকচারগুলো আছে, এটার ভেতরে আছে ল্যাটারাল কন্ডাইল অফ দ্য ফিমার অ্যান্ড দ্য মিডিয়াল কন্ডাইল অফ দ্য ফিমার। ওকে, দিস ইজ দ্য টিবিয়াল আপার
দিস দ্য ফিবুলা। ওকে, আমি এখন আপার শ্যাফট অফ দ্য টিবি আঁকার চেষ্টা করছি। এটা ল্যাটারাল পার্ট, দিস দ্য মেনিসকাস, এটা হচ্ছে মিডিয়াল মেনিসকাস, ঠিক আছে, এটা ইন্টারকন্ডাইলার এরিয়া। এই 4টা লিগামেন্টের নাম মাথায় রাখবেন। একটা হচ্ছে এসিএল, খুব একদম গ্রস দৃষ্টিকোণ থেকে রাখেন, আপনি অর্থোপেডিক্স না পড়লে আপনাকে এত ডিটেল পাবেন। আর এটা হচ্ছে পিসিএল, এগুলো পরীক্ষায় আসবে। ল্যাটারাল মেনিসকাস, মিডিয়াল মেনিসকাস। তাহলে এসিএল পিসিএল তো হচ্ছে ভেতরে। আরেকটা হচ্ছে ফিবুলার কোল্যাটারাল লিগামেন্ট অর ফিবুলার এফসিএল, এটা হচ্ছে মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট, এমসিএল। পরীক্ষা আসবে এগুলা ইনজুরিতে কি কি ঝামেলা হয় সবার আগে বুঝে রাখেন। এই যে পুরোটা কিন্তু একটা কি, এটা একটা সাইনোভিয়াল জয়েন্ট, তাই না? কন্ডাইলার ভ্যারাইটি অফ দি সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে একটা সাইনোভিয়াম কাভারিংস থাকে, 2 condyles are there. The lateral is more prominent, সাইজে বড়। এইটা পুরোটা একটা আর্টিকুলার হায়ালিন কার্টিলেজ দিয়ে আটকানো থাকে। ঠিক পেছনের দিকে এখানে পপলিটিয়াস মাসলের বসবাস, এবং এই কার্টিলেজ কিন্তু এটা কি বলা হয়, এটা ইন্ট্রা আর্টিকুলার স্ট্রাকচার। ইন্ট্রা আর্টিকুলার স্ট্রাকচার, এরকম পরীক্ষা আসবে, ইন্ট্রা আর্টিকুলার স্ট্রাকচার কি কি আছে। ইন্ট্রা আর্টিকুলার স্ট্রাকচার যেমন পপলিটিয়াস, ঠিক আছে। সুপিরিয়র এক্সট্রিমিটিতে আমরা পড়েছিলাম কি, সেমি সুপ্রাস্পাইনাটাস, সুপ্রাস্পাইনাটাস, এটা হচ্ছে বাইসেপস যে টেন্ডন, সেটা ইন্ট্রা আর্টিকুলার স্ট্রাকচার, ঠিক আছে। ফেসে আছে টেরিগয়েড মাসলস, এবং এই যে এসিএল পিসিএল এই টেন্ডনগুলো কিন্তু ইন্ট্রা আর্টিকুলার স্ট্রাকচার, ঠিক আছে, ইন্ট্রা আর্টিকুলার স্ট্রাকচার, জয়েন্টের মধ্যে বসে থাকে। নর্মালি যখন আমরা দাঁড়াই বা যখন আমরা হাঁটি, আপনি এটা যদি ফিমার হয়, এটা যদি টিবিয়া হয়, বাট ইট ইজ নট অ্যাকচুয়ালি 180 ডিগ্রি, এটা কিন্তু 180 ডিগ্রি না। যখন আমি ফুল স্টাউট হিসাবে দাঁড়াবো, তখন আমার টিবিয়াটা কিন্তু স্লাইটলি সামনের দিকে চলে আসবে 5 ডিগ্রি। এই জায়গাটা দেখা যাচ্ছে, 5 ডিগ্রি কিন্তু সামনের দিকে চলে আসবে। এটাকে বলা হয় 5 to 10 ডিগ্রি হাইপার এক্সটেনশন, 10 ডিগ্রি হাইপার এক্সটেনশন। তার আগে আমি আপনাকে ব্যালেন্স অফ দ্য লোয়ার লিম্ব এটা একটু দেখে আসি, তারপরে আমরা আবার ইয়েতে যাব। হ্যাঁ, কখনো চিন্তা করেছেন ফিমার হচ্ছে একটা সিঙ্গেল বোনস, সে কিন্তু 2টা বোনসের উপর দাঁড়ানো, তার নিচে, তাই না? একটা হচ্ছে টিবিয়া আর একটা হচ্ছে ফিবুলা। যদিও ওয়েট বেয়ারিংয়ে নাই, কিন্তু ব্যালেন্সিংয়ে এই 2টা বোনসের কিন্তু খুব ইম্পর্টেন্স। এই সিঙ্গেল বোনস নিয়ে আমি তো লাভ দিচ্ছি, ঝাঁপ দিচ্ছি, পোল বল খেলতেছি, হাই জাম্প করতেছি। সো ফিমার একটা বোনস যে কিনা অ্যাসিটাবুলামের সাথে অ্যাটাচড, সে কিন্তু সহজেই কিন্তু বায়োমেকানিক্স কিন্তু ঘুরে যেতে পারে, ব্যালেন্স নষ্ট হয়ে যেতে পারে। তাহলে বাকি কোন জিনিসটা তাকে সাপোর্ট দিচ্ছে? সেটা হচ্ছে থাইয়ে যে ফাসা আছে, ডিপ ফাসা, সেই ফাসা পুরোটা একটা কাভারিংস হিসাবে মাসকুলারচার কাজ করতেছে। এবং ল্যাটারালি যদি 2টা জিনিস থাকতো তাহলে কিন্তু ব্যালেন্সটা ভালো থাকে, তাই না? নিচে টিবিয়া ফিবুলা আর উপরে যদি শুধু ফিমার। এই জন্য আল্লাহ কি করছেন, উনি ডিপ ফাসাকে ল্যাটারালি এনে এমনভাবে একটা কনসেন্ট্রেট করে একটা নাইলনের দড়ি তৈরি করে দিয়েছেন, ইট ইজ নিয়ার স্ট্রং লাইক দ্য বোন, and it gives the stability of the knee joint during walking and standing. তার নাম হচ্ছে
এই যে ডিপ ফাসা, এটার নাম হচ্ছে আইলিওটিবিয়াল ট্র্যাক্ট। ইট ইজ নাথিং বাট এ কনসেন্ট্রেশন অফ দি ডিপ ফাসা এট দি ল্যাটারাল থাই। ওকে, এবং এই যে নাইলন এটা তো আবার ঘুরে যেতে পারে, এই জন্য গ্লুটিয়াস ম্যাক্সিমাসকে এনে আইলিওটিবিয়াল ট্র্যাক্ট এটার মধ্যে এনে অ্যাটাচ করে দেওয়া হয়েছে। ওকে, এই আইলিওটিবিয়াল ট্র্যাক্ট এবং টেন্সর ফাসালাটা এটাকে এমনভাবে এই সাইড থেকে বেঁধে দেওয়া হয়েছে, ইট ফিক্সেস। আর বাকি যে বাটক মাসেলগুলো আছে ওগুলোকে গ্রেটার ট্রোকেন্টারের উপরে এনে বসানো হয়েছে। এই কারণে গ্লুটিয়াস ম্যাক্সিমাস সে কিন্তু গ্রেটার ট্রোকেন্টারে ইনসার্ট করেনি। সো আইলিওটিবিয়াল ট্র্যাক্ট, ওকে, সামটাইমস এই থাই প্রবলেম or knee jointed problem may be associated with iliotibial band syndrome. ওকে, আমার সেটি জানার প্রয়োজন নেই, আমাদের জানা দরকার হচ্ছে iliotibial tract, the balancing. তাহলে একটা নি জয়েন্ট যখন কি হয়, আমরা স্ট্রাকচার পড়ছি, তাহলে আর্টিকুলার কার্টিলেজ ইট ইজ হায়ালিন ইন এ স্ট্রাকচার, কিন্তু মেনিসকাস এটা কিন্তু একটা ফাইব্রাস স্ট্রাকচার। লিস্ট ভাস্কুলার, পরীক্ষায় প্রশ্ন আসছিল নি জয়েন্টের সব কিছু নাকি অ্যাভাস্কুলার, না মিথ্যা কথা, অ্যাবসলিউটলি ফলস। দিস আর লিস্ট ভাস্কুলার, ভাস্কুলারিটি কম, এবং এই যে মেনিসকাস এটার যত ভেতরে ঢুকবে তার ভাস্কুলারিটি কম। ও আশেপাশের এরিয়া থেকে যে সাপ্লাই সেখান থেকে নিউট্রিশন নিয়ে নিজেকে সে হিল করার জন্য চেষ্টা করে। এই কারণে যদি মেনিসকাস টিয়ার হয় বা কিছুটা টিয়ার হলে সেটা কিন্তু হিল হয়ে যায়, যেহেতু ফাইব্রাস টিস্যু। ইট হিলস থ্রো ফাইব্রোসিস, ইট হিলস থ্রো ফাইব্রোসিস, ঠিক আছে। এই কারণে এই যখন যদি বেশি টিয়ার হয়ে যায়, সামটাইমস ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ন্যাচারাল হিল। যেহেতু ন্যাচারাল হিলিং হবে না, পেশেন্টকে কিন্তু কি করতে হবে, এবং নি ইনজুরি খুব বাজে, বিকজ যদি মেনিসকাস টিয়ার থাকে আপনি কিন্তু সহজে প্রথম দিকে বুঝবেন না। যদি লিগামেন্ট ইনজুরি হয়, ইনিশিয়ালি ইট হিউজলি সোলন, বাট মেনিসকাস গ্র্যাজুয়ালি সোলন, 3 থেকে 7 দিন পরে কিন্তু এটা সোলিংটা খুঁজে পাওয়া যাচ্ছে। দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট। যেহেতু ল্যাটারাল কন্ডাইলটা বড়, এই কারণে এটা হচ্ছে অলমোস্ট সার্কুলার, পরীক্ষায় বহুবার এসেছে। আর যেহেতু মিডিয়ালটা ছোট, ইট ইজ অলমোস্ট ক্রিসেন্ট্রিক অর সার্কুলার, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কি কাজ করে? জাস্ট লাইক এ ইট ইনকনগ্রুয়েন্সি, গভীরতা বাড়ায়, যাতে কন্ডাইলটা যত সুন্দর করে বসতে পারে। ফিমারাল কন্ডাইলটা তো এটা স্ট্রেট না, এটা একটু কার্ভ। সো কার্ভ ইট increases the incongruency of the femoral condyle. Incongruency, that's like a spoon. Okay, incongruency, but it is the basic mechanism of function of the meniscus. Clear? So meniscus কিন্তু আপনাকে খুব ভালো করে এই জায়গাগুলো পড়তে হবে। এখন আসেন, এই যে একটা কি আছে, আমি যদি আপনাকে এটা দিয়ে বুঝাই, this is the tibia and the femur. চিন্তা করেছেন একটা কাঠি আর একটা কাঠির উপরে দাঁড়ানো, তাহলে এই কাঠিটা সে কিন্তু সামনের দিকে চলে যেতে পারত, উপরের দিকে ফিমারের পালানোর সুযোগ নাই কেন? কারণ সে টোটাল মাস্কুলাচার দিয়ে একদম বাউন্ড, ইটস বাউন্ড, তাই না? অ্যাসিটে বললাম সেখানে কি আছে, বল অ্যান্ড সকেট ভ্যারাইটির, যেন স্ট্যাবল জয়েন্ট, চারিদিক থেকে প্রচুর লিগামেন্টস, প্রচুর মাসলস, শক্তিশালী মাসলসগুলো ওকে ধরে রেখেছে, হিপ জয়েন্টকে ধরে রেখেছে, সুতরাং তার কিন্তু পালানোর জায়গা নেই। বাট নি জয়েন্ট এখানে কিন্তু তার স্কেপ করার একটা সুযোগ ছিল, যেহেতু ফিমারের সুযোগ নাই, টিবিয়া কিন্তু তাকে রেখে সামনের দিকে পালাতে পারতো অথবা পেছনের দিকে চলে যেতে পারতো। ইট ইজ ভেরি ইজি ফর দি ফিমার, টিবিয়া। তাহলে টিবিয়া কেন সামনে পালায় না, সামনে চলে যায় না, ডিসপ্লেসমেন্ট হয় না? বিকজ ACL is there. ACL prevents anterior displacement of the tibia or posterior displacement of the femur. ঠিক একইভাবে টিবিয়া কেন পেছনের দিকে যায় না? PCL prevents posterior displacement of the femur, tibia or the anterior displacement of the femur. PCL টিবিয়াকে পেছনে যেতে দেয় না,
এসিএল টিবিয়াকে সামনের দিকে পালাতে দেয় না। যদি এসিএল ছিঁড়ে যায় তাহলে টিবিয়া সামনের দিকে পালাতে চাইবে। যদি পিসিএল ছেড়ে যায় তাহলে টিবিয়া পেছনের দিকে পালাতে চাইবে, ঠিক তো? আমরা যখন ফিজিক্যাল এক্সামিনেশন করি, পেশেন্টকে নি ফ্লেক্স করে বিছানায় শুয়ে তারপরে আমরা কি করি, টিবিয়াটাকে টানি। টিবিয়া যদি সামনের দিকে চলে আসে তখন বুঝি যে টিবিয়া পালাতে চাইছে। দিস ইজ কল অ্যান্টেরিয়র ড্র টেস্ট। সো অ্যান্টেরিয়র ড্র টেস্ট কেন পজিটিভ? কারণ টিবিয়া সামনের দিকে চলে আসছে। টিবিয়া কেন সামনের দিকে চলে আসছে? বিকজ এসিএল ইঞ্জুরি হয়েছে, এসিএল ছিঁড়ে গিয়েছে। সো এসিএল ইঞ্জুরিতে অ্যান্টেরিয়র ড্র টেস্ট পজিটিভ হয়, পরীক্ষার প্রশ্ন। পিসিএল ইঞ্জুরিতে পোস্টেরিয়র ড্র টেস্ট পজিটিভ, পোস্টেরিয়র ড্র টেস্ট, ওকে, পোস্টেরিয়র ড্র টেস্ট পজিটিভ। এখন একজন মানুষ যখন দাঁড়ায় তখন তার সমস্ত লিগামেন্টগুলো টট থাকে। তাহলে আমরা এসিএল আর পিসিএল পড়েছি, এগুলো একটু অ্যাটাচমেন্টগুলো ছোট্ট করে দেখে নেবেন। এর সাথে আছে আরও দুইটা, একটা হচ্ছে এমসিএল, মানে এটা কি মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট, অথবা টিসিএল, আপনি টিসিএল, এফসিএল আর টিসিএল, টিবিয়াল কোল্যাটারাল লিগামেন্ট, টিসিএল টেলিভিশন, ওকে, টিসিএল। আর এটা হচ্ছে এফসিএল, ওকে, এফসিএল। এই দুইটার একটু বৈশিষ্ট্যটা শোনেন। এমসিএলটা বা টিসিএল যেটা, মানে টিবিয়াল কোল্যাটারাল লিগামেন্ট, সেটা হচ্ছে সাইজে ছোট, টট, and somehow it is attached with the medial meniscus. আর এফসিএলটা হচ্ছে লম্বা, ল্যাক্স, এবং এর সাথে কিন্তু ল্যাটারাল মেনিসকাসের কোনো সংযোগ নাই। এই কারণে কখনো যদি এমসিএল ইনজুর্ড হয় তাহলে যে টাইট থাকে, টট থাকে, তার কিন্তু ইনজুরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো এমসিএল যদি কোনো কারণে ইনজুরি হয়, ইট মে বি অ্যাসোসিয়েট উইথ দ্য মিডিয়াল মেনিসকাস ইনজুরি। একজন ব্যক্তি যখন দাঁড়ানো থাকে তার কোন কোন স্ট্রাকচার টট থাকে, এটা আপনাকে ইট উইল হেল্প ইউ টু সিকিউর দ্য কোয়েশ্চেন্স। পরীক্ষায় আসছে একজন প্লেয়ার যখন দৌড়াচ্ছে, হঠাৎ করে সে ঘুরে গেল। আমি একটু পরে এক্সাম্পলটা নিয়ে এসেছি। অথবা একজন ব্লো দেওয়া হয়েছে, যখন ব্লো দেওয়া হয় তখন কি কি স্ট্রাকচার ইনজুরি হতে পারে, পরীক্ষা আসছে। নাম্বার 1 আপনাকে বলি, একজন ব্যক্তি যখন দাঁড়ায় সবচাইতে টট অবস্থায় যে থাকে সেটা হচ্ছে এসিএল। সুতরাং ডিউরিং মুভমেন্ট ইনজুরিতে সবচাইতে বেশি ঝুঁকিতে থাকবে এসিএল, এরপরে ঝুঁকিতে থাকবে টিবিয়াল কোল্যাটারাল, আর যেহেতু টিবিয়াল এর সাথে একটা রিলেশন আছে সুতরাং মিডিয়াল মেনিসকাস। এভাবে এটা মনে রাখার চেষ্টা করো, ওকে। পরীক্ষায় আসছে, ধরেন ফুটবলার, সে কি করেছে, ডিউরিং মুভমেন্ট সে দৌড়াতে দৌড়াতে সে যখন গোলটা দিতে গেল, ঠিক আছে, ডান পায়ে কিক নেবে, এমত অবস্থায় সে হাঁটু ভাঁজ করে বসে পড়ে। এমআরআই ফাইন্ডিংসে দেখা গেল সাম লিগামেন্টস আর ইনজুর্ড। কিকটা নেওয়ার কথা ছিল ডান পায়ে, বা সে দিয়েছে। What are the structures injured? During kick with the right side, the total body weight rests over the left. Okay? যখনই সে ঘুরতে গিয়েছে সবচাইতে টার্ন অবস্থায় কে, এসিএল, it may be injured, then maybe TCL, and may be associated with the medial meniscus injury, maybe. So এই জিনিসটা রাখবেন। পরীক্ষা একবার আসছিল, ইফ দ্যার ইজ এ ব্লো, একজন মানুষ ডিউরিং ওয়াকিং তাকে ব্লো করা হয়েছে কোন সাইডে, ল্যাটারাল সাইডে ব্লো দেওয়া আছে, এটা লাঠি দিয়ে আঘাত করা আছে।
What are the structure may be injured? If you think, okay, what are the structures? These are the structures. ব্লোটা দেওয়া হচ্ছে কোথায়? ল্যাটারালি, ঠিক আছে? আপনি যখন কোনো কিছু একটা ইয়ে করেন, ধরেন পুল মানে জিনিসটাকে ভাঙার চেষ্টা করছেন, ওকে, দ্য প্রেশার ইজ গিভেন টু দ্য ল্যাটারাল সাইড, তাহলে দ্য ফ্রন্ট উইল বি ভেরি ভালনারেবল ফর ব্রেকেজ, ওকে। ফার্স্টে এখানে ভাঙবে, তারপর কিন্তু মিডিয়াল ইট উইল বি স্কুইজড, ইট বিকামস, এটা যখন কোনো জায়গায় ব্লো দেওয়া হবে, ফার্স্টে কিন্তু এখানে ব্রিচ হবে, ব্লো ইজ দেয়ার, সো মিডিয়াল ইজ মোস্ট ভালনারেবল। So question is, if there is a blow over the lateral side, the medial part is most vulnerable. So TCL. যেহেতু তার সাথে মিডিয়াল মেনিসকাস অ্যাসোসিয়েটেড, মেবি যেহেতু মানুষটা দাঁড়ানো অবস্থায় ছিল, মুভমেন্ট অবস্থায় ছিল, দ্যাট মে বি ACL. অ্যান্সার ইজ মোর অর লেস সেম। সো আপনাকে টেকনিক্যালি অ্যান্সারগুলো করতে হবে, ঠিক আছে? তাহলে স্ট্রাকচারস মে বি ইনজুর্ড ডিউরিং মুভমেন্ট, এই কথাগুলো মনে রাখতে হবে। এখন আসেন লকিং অ্যান্ড আনলকিং অফ দি নি, এটা পড়ে আমরা বাড়ি যাব। লকিংয়ের কথা বলছিলাম, আমরা কিন্তু আগেই শুরু করে দিয়েছিলাম লকিংয়ের। ফিমারটা যখন টিবিয়ার উপরে থাকে তখন কিন্তু সে 180 ডিগ্রিতে থাকে না। এই যে আমি টট হয়ে দাঁড়ালাম, ধরেন নিটা যখন ফ্লেক্স অবস্থায় থাকে, গ্র্যাজুয়ালি সোজা করছি সোজা করছি সোজা করছি, আই এম গোয়িং টুয়ার্ডস 180 ডিগ্রি। বাট যখন এ পারসন স্ট্যান্ড স্ট্যাবল, ফুল স্ট্যাবল হয়ে সে দাঁড়ালো, তখন কিন্তু টিবিয়াটা একটু সামনের দিকে চলে আসলো, কার কাছ থেকে? ফিমার। দিস ইজ কল্ড 10 to 5 ডিগ্রি হাইপার এক্সটেনশন। এটা কেন হয়েছে? এটা কেন হয়েছে? Think about this. This is the tibia. This is the femur. যেহেতু ফিমারের ল্যাটারাল কন্ডাইলটা বড়, তার সাথে সবকটা বড়, 180 ডিগ্রি পর্যন্ত ফিমারের সাথে টিবিয়ার যে মুভমেন্ট, এটা বেসিক্যালি হয় ওভার দি ল্যাটারাল কন্ডাইল অ্যান্ড দ্য কন্ডাইলার সারফেস। কিন্তু এই ফিমারটা যখন ধরেন 180 ডিগ্রি পর্যন্ত আসছে আসছে আসছে, এখন তাকে সিকিউর করতে হবে স্ট্যাবিলিটি, তখন ফিমারটা স্লাইটলি মিডিয়ালি ঘুরে গিয়ে টিবিয়ার উপরে খাপে খাপে বসে যাবে। দিস ইজ কজ লকিং। এক্সটেনশনের যা ঘটনা কিন্তু অলরেডি ঘটে গিয়েছে, এখন শুধুমাত্র একটু পজিশনটাকে সিকিউর করে দাঁড়িয়ে স্ট্যাবিলিটি ঠিক করা। এক্সটেনশনের কাজ মূলত হচ্ছে কোয়াড্রিসেপস টেন্ডনের, তারা কিন্তু এই কাজটি করে ফেলেছে। কিন্তু এই যে বসিয়ে দেওয়ার কাজগুলো, এগুলো ছোট ছোট লিগামেন্টগুলো ওদেরকে ধরে বসিয়ে দেয়। দিস ইজ কল লকিং। ওকে, চলো, হোয়াট ইজ লকিং? লকিং ইজ medial rotation of the femur over the tibia during extension to secure 5 to 10 degree hyperextension. তার মানে আমাকে স্টেবল করে। At that time I am fully secured, taut, stout, and nobody can push or pull me. Okay. Again, locking is the medial rotation of the femur at the end of the extension. Extension শেষ হওয়ার শেষ প্রান্তে গিয়ে কিন্তু ঘটনাটা ঘটে। It is the medial rotation of the femur to secure 5 to 10 degree hyperextension. It occurs at the end of the extension, guided but aided by with the help of the ligaments. Okay, it occurs at the end of extension. It take the help of the quadriceps. What is unlocking? Just opposite to the unlocking. আপনি এই জিনিসটা আমাদের এই পেজের 99 নাম্বার পেজে পাবেন, 99 অথবা
98 নম্বর পেজে। ওকে, সো আনলকিং আসেন, অলরেডি স্টার্ট, কিন্তু আনলকিং ঠিক অপোজিট। হোয়াট ইজ আনলকিং? দিস ইজ দ্য ল্যাটারাল রোটেশন অফ দি ফিমার। তাহলে চাবিটা খুলতে হবে, তারপরে দরজাটা খুলবে। সো আনলকিং অকার্স অ্যাট ফার্স্ট এইডেড বাই, কে ফ্লেক্স করে হাঁটুটাকে, কে ভাঙে? পপলিটিয়াস। পপলিটিয়াস তালাটা খুললো, এবার বাকি যে নি ফ্লেক্সরগুলো, হ্যামস্ট্রিংগুলো ছিল, ওরা বাকি কাজগুলো করবে। কিন্তু তালা খোলার প্রথম কাজটা কে করে? পপলিটিয়াস। কোথায় শক্তি বেশি লাগে? ওটা তো শেষ মুহূর্তে গিয়ে খাপে খাপে বসে গিয়েছে, শক্তি বেশি লাগবে আনলকিংয়ে। সো পপলিটিয়াস কে পারফর্মস দিস। সো হোয়াট ইজ আনলকিং? Unlocking, it is the lateral rotation of the femur at the beginning of the flexion aided by the popliteus during flexion of the knee joint. Locking এ সব কটা লিগামেন্ট থাকবে টট, এক্সেপ্ট দিস পিসিএল, যার কাজ হচ্ছে মূলত বসে থাকার সময়। এ কারণে পিসিএল ইনজুরি হয় কম। পিসিএল ইনজুরি হলে এটা বেশিরভাগ ক্ষেত্রেই আনডায়াগনোস থেকে যায় বা আন্ডার ডায়াগনোসড হয়ে যায়। কিন্তু আনলকিং এর সময় সবাই থাকবে ল্যাক্স এক্সেপ্ট পিসিএল, কারণ তখন তার কাজ শুরু হচ্ছে। তাহলে লকিং এর সময় সবাই টট, ঘুমাচ্ছে পিসিএল। আনলকিং এর সময় সবাই ল্যাক্স, কাজ করবে পিসিএল। ওকে, দিস ইজ কল্ড দি লকিং অ্যান্ড আনলকিং মেকানিজম অফ দি নি জয়েন্ট। ভেরি ইম্পর্টেন্ট। এই শিটের ভেতরে যে চার্টটা আছে সেটা অনেকগুলো বইয়ের একটা কন্ট্রিবিউশন। আমাদের এক্সট্রিমিটি লেকচার শিট ইজ এ ভেরি রিচ পাবলিকেশন, যেটার মধ্যে আপনি ছোট 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 অনেক ইনফরমেশন গুছানো পাবেন। অনেক দিনের সাধনার একটা জিনিস। সো আশা করছি এটি আপনার জন্য হেল্পফুল হবে। সো চলেন আমরা কিছু ঝটপট ছবি দেখে এখন বাড়ি যাব। ওকে, তাহলে তো চলেন ছবিগুলো দেখে ফেলি। আমরা যখন ডার্মাটম পড়ছিলাম, ডার্মাটমটা তাহলে এক ঝলক দেখে ফেলেন। তাহলে এই যে S1 কিন্তু এখানে আপনি যখন প্লান্টার রিফ্লেক্স দেখেন, আপনি কাকে স্টিমুলেট করার চেষ্টা করেন? মূলত S1 রুটকে। সামবডি সে যখন ল্যাটারালি পায় না, এই যে স্টিমুলেশন পায় না, সে পায়ের মাঝখানে ঘষাঘষি করে, এটা একটা ভুল পন্থা। ইউ নিড টু স্টিমুলেট দ্য ল্যাটারাল এজ অফ দি, যেখানে হচ্ছে S1। ওকে, কানি আঙ্গুল, দ্য ছোট লিটল ফিঙ্গার, আর বুড়ো আঙ্গুলটাকে L4, মাঝখানেকে L5, ঠিক হাতের মতো, মনে আছে তো? C6, C8 and the C7। ওকে, ঠিক আছে, L4, S1, L5, ঠিক আছে, ডরসাম অফ দি ফুট। ডার্মাটমের ছবিটা এবার মনে রাখবেন। আপনি যদি আর্টেরিয়াল সার্কুলেশনের কথায় আসেন, তাহলে এটা উপর থেকে কি ওই যে, তাই না, ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা আসলো, অ্যাবডোমিনাল অ্যাওর্টা, এটা এসে দুভাগে ভাগ হয়ে গেল। দুভাগে যখন ভাগ হয়ে যাবে তখন কি হলো? আমরা রাইট অ্যান্ড লেফট কমন আইলিয়াক, রাইট অ্যান্ড লেফট কমন আইলিয়াক আবার ভাগ হয়ে গেল কি? ইন্টারনাল আইলিয়াক, যেটা চলে গেল পেলভিসের দিকে, গাইনিয়ালাদের দিকে চলে গেল, আর এক্সটার্নাল আইলিয়াক চলে গেল অর্থোপেডিক্স আলাদের। যখনই এটা ইনগুইনাল লিগামেন্ট ক্রস করে গেল, তার নাম হয়ে গেল ফিমোরাল আর্টারি। এক্সটার্নাল আইলিয়াক কন্টিনিউশন ইজ দ্য কন্টিনিউশন, এবং যখনই ইনগুইনাল লিগামেন্ট ক্রস করে যাবে তার নাম হয়ে যাবে ফিমোরাল আর্টারি। ওকে, তারপরে আপনি ফিমোরাল আর্টারির ব্রাঞ্চ এবং যেগুলো আছে এগুলো একটু পড়বেন। এখন আসেন যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ছোট ছোট কিছু ক্লিনিক্যাল কোয়েশ্চেন বলি। যেমন বলা হয় অ্যাভাস্কুলার নেক্রোসিস ইজ মোস্ট কমন কোথায়? অ্যাভাস্কুলার নেক্রোসিস, এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা। অ্যাভাস্কুলার নেক্রোসিস অনেক জায়গায় হতে পারে। লেকচার শিটের এটা 53 নম্বর পেজে আপনি এটা পাবেন, পেজ নাম্বার 53। কমনেস্ট সাইট ইজ হেড অফ দ্য ফিমার। হাতে হচ্ছে তিনটা। দ্য মোস্ট কমন ইজ স্ক্যাফয়েড, সিঙ্গেল বেস যদি থাকে আপনি স্ক্যাফয়েডের মাথা আনবেন। আর আছে লুনেট, ক্যাপিচুলাম। ওকে, লুনেট আছে আর ক্যাপিচুলাম আছে। আর যদি পরীক্ষা আসে যে সিঙ্গেল বেস, দ্য মোস্ট ভালনারেবল এরিয়া ফর অ্যাভাস্কুলার নেক্রোসিস, ডেফিনেটলি হেড অফ দ্য ফিমার। ওকে, নেক অফ দ্য ফিমার কিন্তু হয়। আর একটা হচ্ছে ট্যালাস। ওকে, ট্যালাস টিবিয়া এবং কি ক্যালকেনিয়ামের মাঝখানে যখন থাকে, তখন সামটাইমস কোনো লোক যখন ছাদ থেকে পড়ে বা বড় কোনো ইনজুরি হয়, ফল ফ্রম হাইট হয়, দি ট্যালাস মাঝখানে থাকলে স্ম্যাশড, স্কুইজড, ওকে, কম্প্রেসড। সো দিস ইজ ওয়ান অফ দ্য ভালনারেবল এরিয়া ফর
অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ দি বোন, ওকে, বোনি এরিয়া। এবং এই যে এখান থেকে মিডিয়াল সার্কামফ্লেক্স আর্টারি বের হয়, যেটা হচ্ছে ইজ এ ব্রাঞ্চ অফ কে, ফিমোরাল আর্টারি, ঠিক আছে। এইটা রেটিনাকুলার ব্রাঞ্চ আছে, এটা হচ্ছে ল্যাটারাল সাইড থেকে সাপ্লাই দেয়, আর একটা হচ্ছে মিডিয়াল কিছু ব্রাঞ্চ আছে। এই ব্রাঞ্চগুলো সার্কামফ্লেক্স মানে ঘুরতে 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 অ্যালং দি নেক অফ দ্য ফিমার তারা গিয়ে হেডে সাপ্লাই দেয়। যদি কোনো কারণে নেক ফ্র্যাকচার হয় অথবা ডিসলোকেশন হয় এবং এই আর্টারিগুলো ইনজুরি হয়, সেক্ষেত্রে কিন্তু আর্টারিটা কী হতে পারে, অ্যাভাস্কুলার নেক্রোসিস হতে পারে, বেসিক্যালি ডিউ টু রেটিনাকুলার ব্রাঞ্চ অফ দি ফিমোরাল, ঠিক আছে, রেটিনাকুলার ব্রাঞ্চে এফেক্টটা হয়। যখন সিঙ্গেল বেস থাকবে আপনি এভাবেই অ্যান্সারটা করবেন। আরেকটা জিনিস সেটা হচ্ছে গ্রেট স্যাফানাস ভেইন, ইনফিনিটি স্টার। এটার কয়েকটা জিনিস পড়বেন। একটা হচ্ছে এই যে মিডিয়াল মার্জিনাল এবং ল্যাটারাল মার্জিনাল যে ভেইন, এখান থেকে এটা উঠে কয়েকটা জিনিস রিলেশনটা কিন্তু পরীক্ষায় আসে। ভেরোকিসিটির সাথে যেহেতু এটা জড়িত, অতএব এটা সার্জারিতে একটা সুপার ইনফিনিটি কোশ্চেন ফর FCPS পার্ট 1, অলসো গিভেন অ্যাট রেসিডেন্সি, ঠিক আছে। এইটা সামনে থেকে মিডিয়াল যে ম্যালিউলাস আছে, এটা সামনে থেকে গিয়ে অ্যালং দি শ্যাফট অফ দ্য টিবিয়া, এটা কিন্তু পিছনে চলে যাবে, নি জয়েন্টের পিছন দিয়ে চলে যায়, পিছন দিয়ে গিয়ে এটা অ্যাডাক্টর টিবারকুলের কাছ থেকে গিয়ে ডিপ ফাসার নিচ দিয়ে এসে তখন কিন্তু এটা ফুটো করে বের হয়। কোথায় বের হচ্ছে? ইন দ্য ফিমোরাল ট্রায়াঙ্গেল। কার সাথে মিলছে? ফিমোরাল ভেইনের সাথে এসে মিলছে। পরীক্ষার প্রশ্ন থাকবে এখানে কি ভালভ থাকে? খুব কমনলি আমরা জানি উপর থেকে যারা গ্র্যাভিটেশনালে পড়ে সেগুলো এসে কি হয়, অটোমেটিকে পড়ে যায়, তাদের ভালভ লাগে না। কিন্তু নিচ থেকে যারা উঠবে পাম্প করে করে উঠতে হয়। সুতরাং নিচের দিকে 15 থেকে 30টার মতো ভালভ এই স্যাফানাস ভেইনের মধ্যে থাকে, ঠিক আছে। আপনি এই জিনিসটার কোর্স এবং এটার যে কোথায় গিয়ে পায়ার্স করো ডিপ ফাসাকে, সেখানে গিয়ে এই জিনিসগুলো একটু অবশ্যই খেয়াল করে পড়বেন, ঠিক আছে। এটার অরিজিনটাও দেখবেন, ঠিক আছে। তাহলে ডর্সাল ভেনাস আর্চ থেকে তৈরি হয়। ডর্সাল মানে ডরসাম থেকে, পায়ের তল থেকে কিন্তু আসে না, ডর্সাল ভেনাস আর্চ। এবং ওখান থেকে এটা দুটো ট্রিবিউটারিজ দুই পাশ থেকে মার্জিনাল হিসাবে চলে যায়, ওকে। এই সেই ইডিওটিবিয়াল ট্র্যাক্ট। এরপরে আসেন সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোড এবং ডিপ ইনগুইনাল লিম্ফ নোড। এগুলোর কোথা থেকে সাপ্লাই আসে? স্ক্রোটাম থেকে কে দেয়, লোয়ার লিম্ব থেকে কে দেয়, ইন্ডিভিজুয়ালি এই জিনিসটা কিন্তু অবশ্যই জানতে হবে। লিম্ব ড্রেনেজ অফ দি লোয়ার লিম্ব। কোনো কোয়েশ্চেন আছে? আপনাদেরকে আমি একটা খুব ইম্পর্টেন্ট ছবি দেখাবো, যে কথাটা বলছিলাম। আমরা কিন্তু এবার আপনাকে বলি, হিপের এক্সটেনশন পড়ছিলাম, দ্য চিফ এক্সটেন্সর গ্লুটিয়াস ম্যাক্সিমাস, চিফ অ্যাবডাক্টরস মিডিয়াস মিনিমাস, অ্যাডাকশন ওই যে অ্যাডাক্টরস দ্য মিডিয়াল কম্পার্টমেন্ট, হু আর দ্য ফ্লেক্সর্স। ফ্লেকশনটা কে করে? লুক অ্যাট দ্য পিকচার। ফ্লেকশন হচ্ছে ওই যে সেই করে হচ্ছে এই যে L1 L2 L3 4 5 থেকে মাসল এসেছে সোয়াস মেজর, তাই না? টিভিতে আমরা কি পাই? সোয়াস শ্যাডো পেতে পারি অনেক সময়। তাহলে এই সেই সোয়াস মেজর আর আইলিয়ামের গা ঘেঁষে থাকে আইলিয়া কাস, এই দুটো মাসল একসাথে এসে লাগে হচ্ছে কোথায়? লেজার ট্রোকেন্টারে। সো যখন ওই দুটো মাসল স্কুইচ করে, দ্য হিপ ফ্লেক্সড, তাহলে এক্সটেনশন করে কে? গ্লুটিয়াস ম্যাক্সিমাস। ফ্লেক্স করে কে? আইলিয়াকাস আর সোয়াস মেজর। দ্য মূলত এই দুটো, এদের উপরে যে কাভারিং থাকে তার নাম হচ্ছে ফাসা আইলিয়াকা। তাহলে এই আইলিওসোসের মাঝে ফাসা আইলিয়াকা ও যখন ইনগুইনাল লিগামেন্ট ক্রস করে, আর অ্যাবডোমেনে আপনারা পড়েছেন উপর থেকে আসে ফাসা ট্রান্সভার্সালিস, তাই না? জাস্ট লাইক এ শার্ট অ্যান্ড দি গেঞ্জি, ওকে, ভিতরে। তাহলে দুটো জিনিস যখন একসাথে ইনগুইনাল লিগামেন্ট ক্রস করে যায়, ক্রস করার সাথে সাথে তার নাম হয়ে যায় ফিমোরাল শীথ। সো ফিমোরাল শীথ anteriorly bounded by the fascia transversalis and posteriorly it is bounded by the fascia iliaca, ওকে। তাহলে ফিমোরাল শীথ কিন্তু আমাদের পড়া হয়ে গেল। এখানে আর তেমন কিছু নাই, আমরা মোটামুটি ছবিগুলো দেখে ফেলেছি। এর মধ্যে একটা জিনিস আপনাদেরকে পড়তে হবে বা জানতে হবে, সেটা হচ্ছে এই যে এক্সটেন্সর রেটিনাকুলাম, হাতের মতো পায়ে কিন্তু রেটিনাকুলাম থাকে, এটা নিচ দিয়ে এটা রিলেশনগুলো হয়। এক্সটেন্সর রেটিনাকুলাম এটা আছে পেজ নাম্বার
আপনাকে আমি বলে দিই, এটার নিমোনিক্স হচ্ছে আমার হাঁস একটি নষ্ট ডিম পাড়িয়েছে। ওকে, আমার হাঁস একটি নষ্ট, আমরা ছোটোবেলার থেকে আমরা পড়েছি তাই না। আর প্রথমে কি আমার এক্সটেন্সর হ্যালোসিস তাই না, হাঁস, তারপরে একটি মানে হচ্ছে আর্টারিয়া ডরসালিস পেডিস, তারপরে হচ্ছে কি আমার তাই না, প্রথম টিবিয়ালিস অ্যান্টেরিয়র আমার, তারপরে হ্যালোসিস, তারপরে ডরসালিস পেডিস, তারপরে হচ্ছে নার্ভ তাই না, কি নার্ভস, ডিপ পেরিনিয়াল নার্ভ, তারপরে ডিম মানে হচ্ছে ডিজিটোরাম। ঠিক আছে, তাহলে এইভাবে করে আপনি সিকোয়েন্সগুলো করে পড়বেন। আমার হাঁস একটি নষ্ট ডিম পাড়িয়েছে। পেছনের দিকে দেখেন ফ্লেক্সর রেটিনাকুলাম, ফ্লেক্সর রেটিনাকুলাম এন্ট্রাপমেন্ট নিউরোপ্যাথি ইনফিরিয়র এক্সট্রিমিটির শেষের দিকে পাবেন। এই চারটা খুব মনোযোগ দিয়ে পড়বেন। এন্ট্রাপমেন্ট নিউরোপ্যাথি, হাতে যেমন ফ্লেক্সর রেটিনাকুলামের নিচ দিয়ে মিডিয়ান নার্ভ কম্প্রেসড হয়, পায়ের ফ্লেক্সর রেটিনাকুলামের নিচ দিয়ে ওই যে টিবিয়াল নার্ভ, যে কিনা টিবিয়া ধরে ধরে এখান থেকে এসে মিডিয়াল ম্যালিউলাসের নিচ দিয়ে গিয়ে পায়ের তলায় চলে গিয়েছিল। সো হাতের দিকে হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম অ্যাট ফ্লেক্সর রেটিনাকুলাম, আন্ডার দি ফ্লেক্সর রেটিনাকুলাম। পায়েও ঠিক ফ্লেক্সর রেটিনাকুলামের নিচে হলো টার্সাল টানেল সিনড্রোম, যেখানে এন্ট্রাপ্ট হয় টিবিয়াল নার্ভ আর পোস্টেরিয়র টিবিয়াল নার্ভ। ওকে, এন্ট্রাপমেন্ট নিউরোপ্যাথি। এর মধ্যে পপ্লিটিয়াল ফোসার বাউন্ডারি কন্টেন্টস, ছবিটা দেখবেন পড়বেন। ফিমোরাল এই যে ট্রায়াঙ্গেল, ঠিক আছে, তাহলে উপরে আপনি ইজিলি এটা জেনে গেলেন। তাহলে উপরে আছে ইনগুইনাল লিগামেন্ট। এখানে একটা জানেন অ্যাডাক্টর লঙ্গাস যে মাসল আছে তার বাউন্ডারিতে, তার কিন্তু কে মিডিয়াল বর্ডার, ঠিক আছে, ল্যাটারালি দ্য মিডিয়াল বর্ডার, তার মানে অ্যাডাক্টর লঙ্গাস ইটসেলফ ইজ এ পার্ট অফ দ্য ট্রায়াঙ্গেল। এই কথাটা মনে রাখেন, বাকি সবগুলো সহজ, আশা করি কষ্ট হবে না। ফিমোরাল নামের যা কিছু আছে সব কিছু এটার। সার্জারিতে একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস লাগে, সেটা হচ্ছে অ্যাডাক্টর ট্রায়াঙ্গেল। এফসিপিএস সার্জারিদের জন্য অ্যাডাক্টর ট্রায়াঙ্গেলের বাউন্ডারি কন্টেন্টস, প্লিজ ছবি দেখে দেখে এই জিনিসটা পড়ার চেষ্টা করবেন, অ্যাডাক্টর ট্রায়াঙ্গেলের বাউন্ডারি এবং কন্টেন্টস। তাহলে আমরা নি জয়েন্ট পড়েছি, তাহলে হিয়ার ইজ দ্য মেনিসকাস। ওকে, these are the meniscus, look at this very nicely, it is elaborated. There's the TCL তাই না, tibial collateral, এটা হলো FCL, এই যে ফিবুলা দেখা যাচ্ছে, ফিবুলার কোল্যাটারাল লিগামেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে তাহলে বড় তাই না, ল্যাটারাল মেনিসকাস অনেক বড়, ঠিক আছে। দেখেন জয়েন্ট ক্যাপসুল হচ্ছে বাইরে, মেনিসকাস কিন্তু হচ্ছে ভিতরে, ঠিক আছে। এটা হচ্ছে এসিএল, নিচেরটা হচ্ছে পোস্টিয়াল, পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। ওকে, পোস্টেরিয়র, আমরা যে মেডিকেল কলেজ লাহোর মেডিকেল কলেজ ইন্টারনাল রিলেশন মন চাইলে পড়তে পারেন। পেছনের যে এই যে অনেক সময় বেকার সিস্ট না, পপ্লিটিয়াল সিস্ট হয়, এটাকে বেকার সিস্ট বলা হয়। লকিং আর আনলকিং আমরা বলেছি, বইয়ের মধ্যে পাবেন এটা। পেস প্ল্যানাস, পেস ক্যাভাস অলরেডি আমাদের বলা হয়েছে। সো দ্যাটস দ্য এন্ড অফ দিস সেশন। আর হ্যামস্ট্রিং মাসেল আমরা বলেছি, হ্যামস্ট্রিং মাসেলস হচ্ছে সেমি টেন্ডিনোসাস, সেমি মেমব্রিনোসাস অ্যান্ড বাইসেপস ফিমোরিস, লং হেড এবং শর্ট হেড দুইটাই কিন্তু, ঠিক আছে। দিজ আর দ্য পার্টস অফ দি বাইসেপস ফিমোরিস। থ্যাংক ইউ অল। আশা করছি এই পড়ার মধ্য দিয়ে আপনারা লোয়ার এক্সট্রিমিটিতে একটি সম্যক ধারণা অর্জন করবেন। বিশাল চ্যাপ্টার, এটি আসলে খুব স্বল্প সময় শেষ করা ভেরি ডিফিকাল্ট। আজকের এই ক্লাসের মাধ্যমে আপনারা উপকৃত হবেন। আপনাদের সবার কাছে দোয়া কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।